হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে। আমি তোদের মেন্টর সৈকত দাস, আর আবার ওয়েলকাম জানাচ্ছি তোদের আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে, যেখানে আমরা ডিসকাস করতে চলেছি তোদের পর্ষদের টেস্ট পেপারে 2 মার্কসের কোয়েশ্চেনের সেট নাম্বার 5। অলরেডি দেখবে আমরা 4টে ভিডিও করে দিয়েছি, সেগুলো সব তুই আমার চ্যানেলের প্লেলিস্টের মধ্যে গিয়ে পেয়ে যাচ্ছিস। পাশাপাশি কিন্তু আমাদের অলরেডি পর্ষদের 9টা পেপার, এবিটিএ এবং টার্গেট থেকে মোট 4টে পেপার কভার করা হয়ে গেছে। আমাদের 36 নম্বরের প্রিপারেশন সিরিজের মোট 11খানা ভিডিও কিন্তু অলরেডি আপলোডেড, সেগুলো সব কিন্তু তোরা আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাচ্ছিস। তার পাশাপাশি তোরা আমার চ্যানেলে পেয়ে যাচ্ছিস কিন্তু কতগুলো চ্যাপ্টারের ওয়ান শট রিভিশন। তার পাশাপাশি বলে রাখি, খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আরো কিছু ওয়ান শট রিভিশন এবং কিছু এক্সাইটিং সারপ্রাইজ আসতে চলেছে, সেগুলো তোরা এই ভিডিওর মধ্যেই দেখতে দেখতে সব শুনে নিতে পারবি। ভিডিওটা পুরো দেখিস। অনেকে আমাকে বলছিলি, দাদা অঙ্কের কিছু বলো, অঙ্কের বিষয়ে কিছু করাও। অঙ্ক এই ভিডিওগুলোর মধ্যে দিয়েই সব করিয়ে দিচ্ছি, ভিডিওটা পুরো দেখ সব কটা। 2 নম্বরের ভিডিওর মধ্যেই দেখবি অঙ্ক করার টেকনিক শিখিয়ে দিচ্ছি, প্রপার নিয়ম শিখিয়ে দিচ্ছি, উত্তর লেখার প্রপার নিয়ম শিখিয়ে দিচ্ছি। তাই এই ভিডিওগুলোকে কিন্তু মিস করা যাবে না। খেয়াল রাখিস, 2 নাম্বার আর 1 নাম্বার মিলিয়েই কিন্তু 3 নাম্বারের প্রশ্ন তৈরি হয়। সেই কারণে এইগুলো করলে 3 নাম্বারের প্রশ্ন কিন্তু তোর অনেকটা হেল্প পেয়ে যাচ্ছিস। তাহলে চল, মোটামুটি আর বেশি কথা এগোচ্ছি না, ভিডিওর মধ্যেই সমস্ত রকম কথাবার্তা বলেছি, সব শিখিয়েছি। অঙ্ক করার টেকনিক থেকে শুরু করে লেখার টেকনিক সব দেখবি তোরা আস্তে আস্তে শিখে যাবি, কোনো চাপ নিবি না, কোনো ভয় পাবি না। মনে রাখবি, ইটস নট ওভার আনটিল ইউ উইন। চলো শুরু করা যাক। চলো দেখা যাক প্রথম প্রশ্নটা কি বলে দিয়েছে। বলেছে স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কি। দেখ, তোদেরকে একটা কথা বলে রাখি, 2 নম্বরের ভিডিওর লেন্থ আমরা আস্তে আস্তে ছোট করতে চাইছি এবং চেষ্টা করছি একসাথে যাতে দুটো পেজের 2 নম্বরের প্রশ্ন একসাথে হয়ে যায়। কারণ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পর্ষদটা শেষ করতে হবে উইদিন জানুয়ারি, তোরা প্রত্যেকেই জানিস বিষয়টা। সেই কারণে আমরা কি করব, রিপিটেড কোয়েশ্চেন অ্যাটেন্ড করব না। এই যে স্থিতিশীল উন্নয়ন, সেটা হয় কোনো একটা 36 নম্বরের প্রিপারেশন সিরিজ যেটা আমাদের চ্যানেলে আছে প্লেলিস্টের মধ্যে, অথবা কোনো একটা 2 নম্বরের প্রশ্নের ভিডিওর মধ্যে অলরেডি কভার হয়ে গেছে। এবং একটা কথা বলে রাখি, স্থিতিশীল উন্নয়ন এবছরের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই একটুখানি ভালো করে ওই জায়গাগুলো ফলো করিস। প্রত্যেকে আমি এইটুকু বলে দিচ্ছি, একটা গোটা প্যাকেজ আমি প্রোভাইড করছি প্লেলিস্টের মধ্যে। এমসিকিউ ভিএসিকিউ এর গোটা প্যাকেজ অলরেডি 11টা না কটা ভিডিও ডান হয়ে গেছে, যেখানে আমরা পর্ষদের 9 নম্বর পেপার এবং এবিটি এবং টার্গেট মিলিয়ে 4টে পেপার কভার করে দিয়েছি। তার পাশাপাশি দেখবি 2 নম্বরের এটা 5 নম্বর ভিডিও চলছে, পুরো দেখে নে। 18 + 36 হয়ে গেল 54 নম্বর। 54 নম্বর একদম ডান, একদম ডান। যারা যারা এখনো পর্যন্ত দেখছিস না দেখে নে, প্রচুর ভালো ভালো রিভিউ আসছে। যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছিস তারা জানিস আমি স্ট্যাটাসের মধ্যে দিয়ে লোকজন কত ভালো ভালো মেসেজ করে করে পাঠাচ্ছে, যে আগে কিছুই জানতো না, এখন এই ভিডিওগুলো দেখে মারাত্মক কিছু করে ফেলছে। তো চ, পরেরটা দেখা যাক। আচ্ছা, অনেকে আমাকে বলছিলি, দাদা 2 নম্বরের মধ্যে গ্যাসের আচরণ আর আলোর অঙ্ক আছে, সেগুলোতে অসুবিধা হচ্ছে। 2 নম্বরের ভিডিও পরপর দেখতে থাক, গ্যাসের আচরণ আর আলোর অঙ্ক পুরো রেডি হয়ে যাবে। আমি 2 নম্বরের ফার্স্ট ভিডিওর মধ্যে গ্যাসের আচরণের অঙ্ক করার কিছু সিক্রেট টিপস বলে দিয়েছিলাম, সেগুলো যারা দেখিসনি অবশ্যই দেখে নে। চল দেখি কি বলেছে। বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি ভরের গ্যাসকে চাপ দ্বিগুণ করা হয়েছে, আয়তন অর্ধেক করা হয়েছে, তাহলে গ্যাসটার অন্তিম উষ্ণতা কত হয়ে যাবে। দেখ, আমি যা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র ভরটাকে স্থির বলে দিয়েছে, আর ভরটা স্থির মানে কোনো কিছু কোনো ম্যাটারই করে না এটা, তার মানে এক্সট্রা কোনো কিছু স্থির বলে দেয়নি। আমি দেখতে পাচ্ছি চাপেরও পরিবর্তন করেছে, আয়তনেরও পরিবর্তন করেছে, উষ্ণতার পরিবর্তন কত সেটা জানতে চেয়েছে। তার মানে সূত্র কি হয়ে যাবে, P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। একদম ক্লিয়ার। এগুলো যারা ফার্স্ট ভিডিওর নিয়মগুলো শিখেছিস তারা অবশ্যই বুঝতে পেরেছিস আমি কি বলছি। এবার একটুখানি খেয়াল কর কি কি তোকে দিয়ে দিয়েছে। তোকে বলে দিয়েছে যে চাপটাকে দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা, তার আগে বলে দিয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে T1 এর ভ্যালুটা তোমাকে দিয়ে দিয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তোরা জানিস ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো অঙ্ক হয় না, তাহলে এটা কত হয়ে যাবে, 273 কেলভিন। আচ্ছা, এর পাশাপাশি দেখছি আমি দিয়ে দিয়েছে চাপটাকে দ্বিগুণ করেছে, আয়তনটাকে অর্ধেক করেছে। ভাই, চাপ দ্বিগুণ আয়তন অর্ধেক, এটা তো P2 আর V2 কে রিপ্রেজেন্ট করছে। তাহলে P1 আর V1 টা কি, তুই ধরে নে P1 ইকুয়াল টু P, তুই ধরে নে V1 ইকুয়াল টু V। যদি তুই P1 ইকুয়াল টু P ধরিস, তাহলে P2 কত হয়ে যাবে, চাপটাকে দ্বিগুণ করেছে তার মানে P2 হয়ে যাবে 2P। বলো হ্যাঁ, একদম ক্লিয়ার। আয়তনটাকে অর্ধেক করেছে, তাহলে V2 কত হয়ে যাবে, যেটা ছিল তার অর্ধেক। তুমি বলবে হ্যাঁ স্যার, এবার তো বুঝতে পারছি ব্যাপারটা, 2P আর V/2। এবার বলেছে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত, তার মানে তোমাকে T2 বার করতে বলেছে। বলো হ্যাঁ, ক্লিয়ার আছে একদম। চলো এইবার একটুখানি শোনো মন দিয়ে, আমি একটু অঙ্কটা এবার একটু গ্রিন কালিতে করছি, ভালো করে দেখ। এই যে P1 এর মধ্যে আমরা তাহলে কি বসাবো বলো, P বসাবো। V1 এর মধ্যে কি বসাবো বলো, V বসাবো। T1 এর মধ্যে কত বসাবো বলো, 273 কেলভিন বসিয়ে দেবো। একদম ক্লিয়ার। এইবার একটুখানি খেয়াল কর, P2 এর মধ্যে আমরা কি বসাবো, তুমি বলবে স্যার 2P বসাবো।
V2 র মধ্যে কি বসাবো? তুমি বলবে V/2 বসাবো, এখানে নিচে 2 বসিয়ে দিলাম। T2 র মধ্যে কত বসাবো? না স্যার T2 ই বসিয়ে দেবো। একদম ভেরি গুড, ক্লিয়ার আছে একদম। দেখো P দিয়ে P কেটে গেল, V দিয়ে V কেটে গেল, বলো হ্যাঁ একদম। 2 দিয়ে 2 কেটে গেল একদম। তার মানে T2 যেটা আছে কোনাকুনি গুণ করো, 273 ও কোনাকুনি গুণ হবে, তাহলে T2 ইকুয়াল টু কত বেরিয়ে গেল বলো? 273 কেলভিন। তার মানে তুমি কি জিজ্ঞাসা করছো তোমাকে, কি দেখি, যে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? অন্তিম উষ্ণতা প্রাথমিক উষ্ণতার সাথে সমান 273 কেলভিন, বলো ক্লিয়ার একদম। একদম ক্লিয়ার। তাহলে এখান থেকে তোমার আউটকাম কি? যখন তোমার প্রেসার, ভলিউম এবং উষ্ণতা দিয়ে ইকুয়েশন আছে, যদি একটাকে দ্বিগুণ করে অপরটাকে অর্ধেক করে দেওয়া যায়, তাহলে ওভারঅল রেজাল্টটা কিন্তু সেম থাকে। এইটা হচ্ছে তোমার আউটকাম। কালকে যদি এমসিকিউ তে দেয়, এটা যেন আর তোমাকে করে না দেখতে হয়, ডিরেক্ট অ্যান্সার বসাবে। নেক্সট কি বলে দিয়েছে? বলেছে স্থির চাপে, আচ্ছা দেখা যাক কি বলে দিয়েছে, একটু ভালো করে দেখি। স্থির চাপে, আচ্ছা স্থির চাপ মানে আমার প্রথমেই একটা আউটকাম বেরিয়ে গেল, যে চাপ যখনই স্থির বলে দিয়েছে, আমার এটা চার্লসের সূত্র। এই টেকনিক গুলোই কিন্তু আমাকে শিখতে হবে। এগুলো সব আমি ফার্স্ট ভিডিওতে শিখিয়েছি 2 নম্বরের। কোন নির্দিষ্ট ভরের, দেখ ভর সবসময় ধ্রুবক দেবে, ভরটাকে নিয়ে তোর কোনো চাপ নেই, ঠিক আছে। আচ্ছা, নির্দিষ্ট ভরে অ্যাভোগাড্রো সূত্র বাদ দিয়ে বাকি তোকে যা অঙ্ক দেয় না মোটামুটি সবাইতেই তোর ভরটা স্থির দেবে, দেখবি। কি বলেছে? গ্যাসটাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয়েছে, খুব ভালো কথা। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস, তার মানে তোমাকে T1 দিয়ে দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 273 কেলভিন। জানিস সেলসিয়াস থেকে কেলভিন করার সময় 273 দিয়ে যোগ করতে হয়। T2 বলে দিয়েছে কত? 546 ডিগ্রি সেলসিয়াস, তার মানে প্লাস করে দাও 273, কত হয়ে যাচ্ছে বলো? 819 হয়ে যাচ্ছে। একদম ভালো করে দেখ, 6 আর 3 এ 9, 7 4 এ 11, এক হাতে 1, 5 2 7 1 8, একদম 719, 819 কেলভিন। আচ্ছা, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? আচ্ছা, প্রথমে কোনটা দিয়েছে? তুমি বলবে প্রথমে অন্তিমটা দিয়েছে। তারপরে কোনটা দিয়েছে? তুমি বলবে প্রাথমিকটা দিয়েছে। তার মানে কি তোমাকে V2/V1 বের করতে বলছে? তুমি বলবে একদম তাই বের করতে বলছে। তাহলে আগে চলো আমরা একটুখানি চার্লসের সূত্রটা লিখি। চার্লসের সূত্র কি? V1/T1 ইকুয়াল টু V2/T2, বলো একদম ক্লিয়ার আছে। তাহলে খেয়াল করো, তোমাকে কিসের ডিমান্ড করেছিল? তোমাকে কি বের করতে বলেছিল? তোমাকে বলেছিল অন্তিম আয়তন মানে V2 ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন মানে V1। তাহলে সেই অনুযায়ী একটুখানি সাজিয়ে নে, V1টাকে তলায় নিয়ে আয়, T2টাকে এর উপরে নিয়ে চলে যায়, তাহলে একটুখানি রিভার্স হয়ে যাবে। তাহলে V2/V1 আমি লিখতে পারি ইকুয়াল টু, T2টা যদি উপরে উঠে যায় তাহলে কি লিখতে পারি বল? T2/T1, বলো একদম ক্লিয়ার আছে একদম। তাহলে এবার বলো, এই যে এই একই লাইনে দুটো সমান চিহ্ন দিবি না, নিচেই করবি। T2 এর ভ্যালুটা কত? 819 কেলভিন। T1 এর ভ্যালুটা কত? 273 কেলভিন। যারা রেগুলারলি 2 মার্কস এর ভিডিও দেখছিস, গ্যাসের আচরণের অঙ্ক এতক্ষণ তোদের এক্সপার্ট হয়ে যাওয়ার কথা। দেখ কেলভিন কেলভিন কেটে গেল, এই যে বিষয়টা একক কি করে ইউজ করতে হয় সেটাও আমি 2 মার্কস এর ভিডিওতে রেগুলারলি শেখাচ্ছি। অনেকে এককের সমস্যায় পড়িস, রেগুলার ভিডিও দেখ, একটা এককেও সমস্যা হবে না। দেখো এটা দিয়ে এটা কাটলে কত হয়ে যায়? আমি তো দেখতে পাচ্ছি 3 দিয়ে কি হয়ে যাবে? একদম মনে হচ্ছে তো হয়েই যাবে। 3 3 এ 9, 3 7 21 এর 1, হাতে 2, 3 2 এ 6 আর 2 8, একদম। তার মানে V2/V1 ইকুয়াল টু কত হয়ে গেল বলো? 3/1 হয়ে গেল। তাহলে তোমাকে যদি অনুপাত জিজ্ঞাসা করে V2:V1 ইকুয়াল টু 3:1, বলো একদম ক্লিয়ার আছে। আচ্ছা, এই ব্যাপারটাকেই তো আমাদের কোথাও জানি না চার্লস বলেছিলেন, কোথাও বলেছিলেন, কোথায় বলেছিলেন? তার কেলভিন স্কেলের সূত্রে, যে V প্রপোর্শনাল টু T হয়। আউটকাম কোনটা? এটাই। যদি উষ্ণতাকে 3 গুণ করা হয়, দেখো 273 থেকে বাড়িয়ে 819 করা হয়েছে, তাহলে আয়তনটাও তো বেড়ে 3 গুণই হবে। আয়তন দেখো এখানে 1 ছিল, V2 3 হয়ে গেল। তাহলে এটাই তো আউটকাম। কালকে যদি এমসিকিউ তে দেয়, আর করতে হবে না, ডিরেক্ট কিন্তু তোমরা দাগ মারতে পারছো। নেক্সট, আচ্ছা এটা একটা আলোর অঙ্ক দিয়েছে। দেখো আমি বলেছিলাম না, প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক কিন্তু বেশিরভাগ দিচ্ছে 2 নম্বরে। বলেছে 7 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে, আচ্ছা 7 সেন্টিমিটারের বস্তু বলে দিয়েছে, খুব ভালো কথা। উত্তর লেন্স থেকে 12 সেন্টিমিটার দূরে রাখা হলো। তার মানে দেখ, বস্তু দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে 12 সেন্টিমিটার, কেউ অস্বীকার করতে পারবি না, বস্তু দূরত্ব 12 সেন্টিমিটার। লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার, তার মানে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব মানে ভি কত? 24 সেন্টিমিটার, একদম। বলেছে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, খুব ভালো একটা বিবর্ধনের প্রশ্ন। দেখো আমরা জানি এমটাকে আমরা প্রকাশ করি রৈখিক বিবর্ধন দিয়ে, তাহলে আমি লিখি একটু, এম ইকুয়াল টু, মানে এম ব্র্যাকেটে লিখি রৈখিক বিবর্ধন। এখন রৈখিক বিবর্ধনের যে মানটা হয়, আচ্ছা একটুখানি দাঁড়া, আমি এটাকে একটুখানি কায়দা করে ছোট করে নিই, একটু সাইডে সরিয়ে আনি, জায়গা হবে না, দাগটা নি। রৈখিক বিবর্ধনের যে মান হয় সেটা থেকে আমরা দুটো ফর্মুলা লিখতে পারি। প্রথম ফর্মুলা আমরা যেটা লিখছি সেটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব ডিভাইডেড বাই বস্তুর দূরত্ব।
এখন খেয়াল করে দেখ, আমরা তাহলে এম এর ভ্যালুটা কত পাবো? প্রতিবিম্বের দূরত্ব কত দিয়ে দিয়েছে রে? প্রতিবিম্বের দূরত্ব দিয়ে দিয়েছে 24 সেন্টিমিটার, বলো হ্যাঁ। বস্তুর দূরত্ব কত দিয়ে দিয়েছে? তুমি বলবে 12 সেন্টিমিটার, একদম। তাহলে খেয়াল করে দেখো, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, 12 দিয়ে 24 কাটলে 2, তুমি কি বলবে স্যার এম ইকুয়াল টু 2 বেরিয়ে গেল? আমি বলবো একদম। রৈখিক বিবর্ধনের কেউ একক হয় স্যার? একদম না, একদম একক হয় না। তাহলে এম এর ভ্যালুটা 2 বেরিয়ে গেল, একদম ক্লিয়ার। এইবার খেয়াল করো, এই রৈখিক বিবর্ধনের আরো একখানা ফর্মুলা হয়, তুমি বলবে একদম হয় স্যার। কি ফর্মুলা? একটা হতে পারে, আগেরটা ছিল প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্ব দিয়ে, এবারে আমরা লিখবো প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। বলো একদম ক্লিয়ার আছে তো? হতে পারে তো? একদম হতে পারে। এবার খেয়াল করে দেখো, তাহলে এম এর যে ভ্যালুটা সেটা তো আমরা বের করে নিয়েছি, সেটাই তো হবে। এটা তো চেঞ্জ হচ্ছে না রে ভাই। 2 ইকুয়াল টু, মনে রাখবি একবার বিবর্ধন বেরিয়ে গেছে, তো তুই যে কোনো ভাবে বিবর্ধনের অ্যান্সার সেটাই পাবি। সেই কারণে তুই প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব কর, কি প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য কর, বিবর্ধন সর্বদা যেটা ছিল সেটাই থাকবে। খেয়াল করে দেখ, প্রতিবিম্বের দৈর্ঘ্য কি দিয়ে দিয়েছে? না, বের করতে বলেছে। তার মানে আমি লিখি এখানটায় প্রতিবিম্বের দৈর্ঘ্য, এই এত লিখতে না ভালো লাগে না, এক্স ধরে নি, হ্যাঁ তোরা এক্স ধরে করিস। ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য কত আছে? বস্তুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। চলো নিচে আমি লিখে দিই 7 সেন্টিমিটার। তাহলে এক্স এর ভ্যালুটা কত বেরিয়ে গেল? 7 ইন্টু 2, অ্যান্সার হয়ে গেল 14 সেন্টিমিটার। তাহলে এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্যটা যেটা বের করতে বলেছিল সেটা দেখ আমাদের বেরিয়ে গেল। আশা করছি আলোর অঙ্ক কিভাবে করে বুঝতে পেরেছিস। এই থ্রু আউট দ্য 2 নাম্বারের কোয়েশ্চেন যতদিন আমি করাবো পর্ষদ, 2 নাম্বারের প্রশ্ন একটাও মিস করবি না, 2 নাম্বারের ভিডিও একটাও মিস করবি না, কারণ সেখানে অঙ্ক করানোর নিয়ম শেখানো হয়, উত্তর লেখার নিয়ম শেখানো হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে কোন ধর্মকে কাজে লাগিয়ে কোনো লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয়? আচ্ছা, বিবর্ধক কাঁচ হিসেবে কাকে ব্যবহার করা হয়? প্রথমেই জানতে হবে উত্তল লেন্সকে ব্যবহার করা হয়। এখন প্রশ্নটা উঠছে ওয়াই, কেন ব্যবহার করা হয়? কারণটা একটুখানি শোন। এই যে উত্তল লেন্স আছে, আমি একটুখানি রাফ একদম ডায়াগ্রাম আছে, একটা লেন্স বেঁকে গেছে, কোনো ব্যাপার না, আমাদের বোঝা নিয়ে কথা। এই যে উত্তল লেন্সের মধ্যে দেখো আমরা এরকম কয়েকটা পজিশন পেয়েছিলাম, এটা এফ, এটা এফ, এটা 2f, এটা 2f, বলো হ্যাঁ। এবার খেয়াল করে দেখো, যদি কোনো বস্তুকে তুমি উত্তল লেন্সের এই যে ফোকাস আছে আর এই যে আলোক কেন্দ্র আছে এদের মধ্যিখানে যদি রাখতে, তাহলে তুমি দেখতে পেতে যে এই বস্তুটার একটা অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়েছে। এই ধর্মটাকে কাজে লাগিয়েই উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে কি ধর্ম? তুমি বলবে একটি বস্তুকে উত্তল লেন্সের মুখ্য ফোকাস এবং তার আলোক কেন্দ্রের মধ্যবর্তী স্থানে রাখলে সেই বস্তুর একটি অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়, এই ধর্মটিকে কাজে লাগানো হয়। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে ফিউজ তার কাকে বলা হয়? খুব ভালো করে শুনবে, ফিউজ তার খুব কমন একটা প্রশ্ন, যেহেতু আমাদের এই সেগমেন্টের মধ্যে এই প্রশ্নটা প্রথম এসছে তাই আমরা এটাকে করে দিতে বাধ্য। ফিউজ তার কি এবং তার সাথে তার বৈশিষ্ট্য দিয়েছে, দেখ একটুখানি খেয়াল কর। আমি তোদেরকে ফিউজ তারের কতগুলো ছবি এখানটা দেখেছি, তোরা দেখতে পাচ্ছিস এই যে আস্তরণটা দেখছিস সেটা চীনামাটির তৈরি করা উচিত। এখনকার সব অসৎ ব্যবসায়ীরা এটাকে প্লাস্টিকের তৈরি করে দেয় যাতে চীনামাটি কম ইউজ করতে হয়। অসৎ বলবো না, সত্যি কথা বলতে পয়সা কমও লাগে প্লাস্টিকের তৈরি করলে। দেখ খেয়াল কর, এই যে ফিউজ তারের তুই যে গঠনটা দেখছিস সেখান থেকে দেখতে পাচ্ছিস এখানে একটা তার আছে। এই যে তারটা, সেই তারটা কিসের তৈরি জানিস তো? এই তারটা তৈরি টিন আর সীসা দিয়ে। এটা একটা সংকর ধাতু, যার মধ্যে টিন থাকে 25%, সীসা থাকে 75%। কি হয় জানিস তো? এই যে ফিউজটা, এই ফিউজটা আমাদের যে বর্তনী থাকে গৃহ বর্তনী, তার সঙ্গে কিন্তু শ্রেণী সমবায় লাগানো থাকে বৈদ্যুতিক লাইনে। তো যখনই শ্রেণী সমবায় লাগানো থাকছে তাহলে বৈদ্যুতিক লাইন থেকে যে কারেন্টটা আসছে ঠিক সেম পরিমাণ কারেন্ট ফিউজের মধ্যে দিয়েও যাবে। তার কারণ তুই জানিস শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে একই কারেন্ট সবার মধ্যে দিয়ে যায়, বলো হ্যাঁ। ধর কোনো কারণে প্রবাহ মাত্রা অত্যন্ত বেড়ে গেছে, কারেন্ট প্রবাহ খুব বেড়ে গেছে, তখন কি হবে? তখন ফিউজ বুঝতে পারছে যে এই পরিমাণ কারেন্ট যদি কোনো সময় ফ্রিজ বা এসির মধ্যে চলে যায় সেগুলোকে তো ধ্বংস করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। ভাই আমার দাম 5 টাকা, যে এসি ফ্রিজটা আছে তার দাম তো 40-50 হাজার টাকা, তাহলে আমি নিজে মরে যাই ওদেরকে বাঁচিয়ে দিই। সেই জন্য কি হয় জানিস তো, ফিউজ মধ্যিখান দিয়ে গলে গিয়ে বিচ্ছিন্ন করে দেয় বর্তনীকে। যেই মাত্র ফিউজ গলে গেল তাহলে এই যে কারেন্টটা এখান থেকে পাস করে এই পর্যন্ত গিয়েই থেমে গেল, সে আর সামনে যেতে পারলো না। তাহলে ওই যে বর্তনীর মধ্যে যুক্ত যে আরো যন্ত্রপাতিগুলো আছে তারা কিন্তু সেফ থাকলো। এইভাবেই ফিউজ নিজেকে স্যাক্রিফাইস করে দেয় এবং স্যাক্রিফাইস করে তোর বাড়ির যন্ত্রপাতিকে বাঁচিয়ে দেয়। এটাই ছিল ফিউজের মূল কার্যনীতি। দেখবি ওই জন্যই বলা হয় ফিউজ শর্ট সার্কিট নিয়ন্ত্রণ করে দেয়, আবার শর্ট সার্কিটের ফলে কোনো ক্ষতি হতে দেয় না। এবার যদি আমি তোমাকে বলি যে ফিউজ তারের একটা ডেফিনেশন, তাহলে কি লিখবো? যারা যারা পারে না তারা একটু লিখে নে, যে চীনামাটির হোল্ডারে যুক্ত
টিন এবং সীসার সংকর ধাতু দিয়ে তৈরি। এখানে টিন আর সীসা যেটা আছে, টিনের সংকেত SN হয়, সরি, টিনের সংকেত SN হয় আর সীসার সংকেত PB হয়। এই SN এর পার্সেন্টেজটা দিয়ে দেয়, মোটামুটি 25% মতো থাকে SN আর সীসা থাকে 75% মতো। তাহলে কি বললাম, টিন এবং সীসার সংকর ধাতু দিয়ে তৈরি যে সরু তার বাড়ির বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাকে ফিউজ তার বলে, বা সংক্ষেপে যাকে ফিউজ বলা হয়। এখন বিষয়টা হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো, ফিউজ তার আমরা কি দেখলাম, সহজে যাতে গলে যায়, বেশি একটুখানি কারেন্ট দিলি, তাহলে নিশ্চয়ই এর গলনাঙ্কটা কি হতে হবে বল, কম হতে হবে। আর একে তো কারেন্টকে আটকাতে হবে, তাহলে এর রোধাঙ্কটা কি হতে হবে, রোধাঙ্কটা বেশি হতে হবে। ঠিক আছে, এই দুখানেই হবে বৈশিষ্ট্য। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। আচ্ছা, এখানে কিন্তু একটা ভালো প্রশ্ন দিয়েছে, দেখ সমযোজী আর তড়িৎযোজী যৌগের পার্থক্য লিখতে বলেছে, কিন্তু সমস্যাটা কোথায়, এখানে তোকে পার্থক্যের পয়েন্ট গুলো পর্যন্ত মেনশন করে দিয়েছে। মনে রাখবি, এই ধরনের প্রশ্ন কিন্তু বায়োলজিতে খুব আসে, আমাদের ফিজিক্যাল সায়েন্সে এই ধরনের প্রশ্ন কিন্তু খুব একটা বেশি কমন নয়। স্টিল যখনই তোকে কোনো নতুন ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে, সেটার অ্যাপ্রোচ করার একটা টেকনিকও শিখে রাখ। যখনই এই ধরনের প্রশ্ন দেবে, তুই উত্তর লেখার সময় সবসময় 3খানা কলম করবি, আমি বলবো সবসময় করা উচিত, বাট এই ধরনের প্রশ্ন তো সর্বদা করা উচিত। প্রথম এখানটায় লিখবি বৈশিষ্ট্য, পার্থক্য লেখার সময় সবসময় এভাবেই লিখতে হয়, খেয়াল রাখিস। 1 নম্বর দ্রাব্যতা, এখানটায় লিখলি তুই তড়িৎযোজী, আর এখানটায় তুই লিখছিস সমযোজী। ব্যাপারটা বুঝতে পারলি? এইরকম ভাবে কিন্তু তোকে লিখতে হবে, অবশ্যই যৌগ কথাটা লিখে দে। এবার একটুখানি মন দিয়ে শোন, এই যে তড়িৎযোজী যৌগ যারা হয়, তোরা প্রত্যেকেই জানিস যে তড়িৎযোজী যৌগগুলো কিন্তু আয়ন দ্বারা গঠিত হয়, অর্থাৎ আয়নীয় যৌগ যেগুলো আর কি। তো এইগুলো কিন্তু কোনোদিন কোনো জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না, এরা সবসময় এমন দ্রাবকে দ্রবীভূত হয় যারা ধ্রুবীয় দ্রাবক হয়, যেগুলো পোলার দ্রাবক হয়। ধ্রুবীয় কেন, কারণ ধ্রুবীয়র মধ্যেও একটা চার্জের ব্যাপার থাকে, আর এদের মধ্যেও চার্জের ব্যাপার থাকে। কেমিস্ট্রিতে একটা কথা আছে, লাইক ডিসলভ লাইক, সেই কারণে এই চার্জ যুক্ত কম্পাউন্ড গুলো ধ্রুবীয় দ্রাবক, যেমন জলে দ্রবীভূত হয়, ঠিক আছে, কিন্তু এটা জৈব দ্রাবকে দ্রবীভূত হচ্ছে না। তাহলে আমি এখানটা লিখে দিই একটু ছোট্ট করে, যে এগুলি জল বা যে কোনো রকমের ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না। অন্যদিকে এখানে কি, এরা শুধুমাত্র জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, কোন রকম ধ্রুবীয় দ্রাবকে কিন্তু দ্রবীভূত হয় না। ঠিক আছে, 2 নম্বর কি বলে দিয়েছে বলো, স্ফুটনাঙ্ক। এবার আমাকে একটা কথা বলো, স্ফুটনাঙ্কের পয়েন্টটা খুব লজিক্যালি চিন্তা করলে তুই বুঝতে পারবি। দেখ, এখানে যে আয়নস গুলো আছে তারা কিন্তু খুব শক্তিশালী স্থিরতারিতিক আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত আছে। অন্যদিকে যদি তুই একটা সমযোজী যৌগের কথা বলিস, তাহলে সেখানটায় না, এই যে পরমাণুগুলো যাদের মধ্যে সমযোজী বন্ধনটা আছে, তারা কিন্তু একটা দুর্বল ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত আছে। যার ফলে তুই জানিস, যাদের মধ্যে আকর্ষণ বলটা শক্তিশালী তাদের নিশ্চয়ই স্ফুটনাঙ্কটাও বেশি, আর যাদের মধ্যে আকর্ষণ বলটা দুর্বল তাদের নিশ্চয়ই স্ফুটনাঙ্কটাও কম। আশা করছি বিষয়টা বোঝা গেছে। সেই কারণে কি হয়, তড়িৎযোজী যৌগগুলো সাধারণত গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কটা অ্যাজ কম্পেয়ার টু সমযোজী যৌগ বেশি হয়, আর এদের যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক আছে অ্যাজ কম্পেয়ার টু তড়িৎযোজী যৌগ সেটা কিন্তু কম হয়। আশা করছি বিষয়টা বোঝা গেছে পুরো। দেখা যাক নেক্সট প্রশ্নটা কি দিয়েছে। বলেছে এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, আমার ঠিক খেয়াল নেই, আমি সম্ভবত এই প্রশ্নটা করিয়েছিলাম। HCl কিন্তু এমন একটা সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। উত্তর হচ্ছে কেন। দেখ, উত্তরটা আমি অলরেডি বলেছিলাম, তাও একবার একটুখানি দেখিয়ে দিই। এখানটায় যে HCl থাকে সেখানে দেখবি ক্লোরিন একটু বেশি ইলেকট্রোনেগেটিভ হয়। তো ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য এই যে বন্ধন গঠনে অংশগ্রহণকারী দুটো ইলেকট্রন আছে, সেটা কিন্তু ক্লোরিনের দিকে একটুখানি বেশি শিফট হয়ে থাকে। যার ফলে Cl এর মাথার উপর ডেল মাইনাস চার্জ রাইজ করে, আর H এর মাথার উপর ডেল প্লাস চার্জ রাইজ করে। ডেল প্লাস ডেল মাইনাস কেন, কারণ এটা তো তড়িৎযোজী যৌগ নয় রে ভাই, তুই তো এখানে ডিরেক্ট আয়ন দেখাতে পারবি না, সেই কারণে ডেল দিয়ে তোকে দেখাতে হয়। এটা 11 উঠে ভালো করে শিখবি। এবার খেয়াল কর, তার মানে HCl তো দেখে মনে হচ্ছে একটা সমযোজী যৌগ, খুব সুখে সংসার করছে, বাট না, এটার ভিতরে ভিতরে যে কত অশান্তি চলছে তুই জানিস না। এখানটায় Cl মাইনাস নিজেকে একটু বেশি কিছু ভাবছে এবং পুরো ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে রেখে দিয়েছে, যার ফলে H যে ডেল প্লাস হিসেবে আছে সে কিন্তু একটুখানি দুঃখী অবস্থাতে আছে। যদি তুমি H প্লাস কে একটা ভালো ফিউচার দেখাতে পারো, সে Cl এর থেকে বিচ্ছিন্ন হয়ে বাইরে চলে আসবে। সেটাই হয় যখন তুমি এটাকে জলের মধ্যে দাও। জলের মধ্যে এই যে জলের আয়নটা থাকে, মানে জলের যে অণুটা থাকে, সরি, এই জলের অণুটার মধ্যে দেখো অক্সিজেনের মাথার উপর ডেল নেগেটিভ চার্জ থাকে, আর হাইড্রোজেনের উপর ডেল পজিটিভ চার্জ থাকে। এই যে ডেল নেগেটিভ সেন্টারটাকে দেখে আমাদের H প্লাস ভরসা পায়,
যে আমার মাথায় ডেল পজিটিভ, ওর মাথায় ডেল নেগেটিভ, আমি ওর সাথে তো ভালোই থাকবো। এই নে সিএল কে তখন বলে, এই সিএল, তারপর দুটো গালাগালি, তুই তোর ইলেকট্রন দুটোকে রাখ নিজের কাছে, আমি চললাম, বলে ও এখান থেকে এইচ প্লাস রূপে বেরিয়ে যায়, দুটো ইলেকট্রন সিএল কে দিয়ে দেয়, তাহলে সিএল হয়ে যায় সিএল মাইনাস। এই যে এইচ প্লাস গিয়ে জলের সঙ্গে জুড়ে এইচ থ্রিও প্লাস তৈরি করে। এই এইচ থ্রিও প্লাস আর সিএল মাইনাস আয়নের উপস্থিতির জন্যই HCl এর জলীয় দ্রবণ পরিবহন করে। একদম ক্লিয়ার। নেক্সট প্রশ্ন দেখি, বলে দিয়েছে কি, এটা একটু মুছি, বলেছে N2 গ্যাসের অণুতে কোন জাতীয় বন্ধন উপস্থিত থাকে। আরে N2 তো বারবার করে দেখিয়েছি, এই যে N2, এটার মধ্যে কি থাকে, সমযোজী ত্রিবন্ধন থাকে, আশা করব ক্লিয়ার। এই বন্ধনগুলো একটুখানি ভদ্রভাবে দেখাস, হ্যাঁ, এরকম ভাবে দেখাস। চলো, আশা করছি ক্লিয়ার। নেক্সট কি বলে দিয়েছে, বলেছে রূপোর তৈরি গয়না দীর্ঘদিন যদি তুমি বায়ুর মধ্যে রেখে দাও তাহলে সেটা কালো হয়ে যায় কেন। দেখ, এই ধরনের কিন্তু আরো একটা প্রশ্ন তোদের পরীক্ষাতে আসে, সেটা কি, তৈলচিত্র দীর্ঘদিন রেখে দিলে কেন কালো হয়ে যায়। দেখবি এই প্রশ্নটা আমি অলরেডি করিয়ে দিয়েছি, কিন্তু রূপোর প্রশ্নটা যেহেতু আমাদের এই প্রশ্ন ডিসকাশনের মধ্যে প্রথম এলো, সেই কারণে এটা এখন করে দিই। মনে রাখিস যে রূপোর গয়না, রূপো অ্যাকচুয়ালি কি, এজিটাকে রূপো বলা হয়। এই রূপোর গয়না যখন তুই দীর্ঘদিন বায়ুতে রেখে দিস, তখন বায়ুর মধ্যে যে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রূপে মিশ্রিত থাকে H2S, তাহলে ওই যে H2S এর সঙ্গে রূপোর বিক্রিয়া হয়, যখনই বিক্রিয়া হয় তুই দেখতে পাস Ag2S মানে সিলভার সালফাইড বলে একটা পদার্থের একটা কালো আস্তরণ রূপোর গয়নাগুলোর উপরে পড়ে যায়। সেই কারণেই দীর্ঘদিন পরে রূপোর গয়নাটা আস্তে আস্তে এমনি হয়ে যায়। আশা করছি ক্লিয়ার। নামগুলো সব লিখে দিই, এর নাম হচ্ছে সিলভার সালফাইড। ঠিক আছে, এই যে সালফাইড যেটা আছে, এইটার কিন্তু আয়নটার কিন্তু যোজ্যতা 2 হয়, আর সিলভারের 1 হয় বলেই দেখ Ag2S বসেছে। ঠিক আছে, কিন্তু যখন তুই পিবি অর্থাৎ লেড দিয়ে যখন সালফাইড দেখিয়েছিলি, তখন দেখবি দুজনেরই যোজ্যতা 2 ছিল বলে কোনো রকম সংখ্যা কিন্তু এদিক ওদিক বসেনি। এই জায়গাটা খুব সাবধান, অনেকে এই জিনিসটা ভুল করিস পরীক্ষায়। আচ্ছা, এখানে একটু ব্যালেন্স করার দরকার আছে, সামনে একটা 2 বসিয়ে দিলাম। আর কিছু মনে হচ্ছে নেই। ঠিক আছে, চলো একদম ডান বিষয়টা। নেক্সট এবার দেখি, লাইকার অ্যামোনিয়া অলরেডি বহুবার ডিসকাস হয়ে গেছে, আগের ভিডিও দেখলে বুঝে যাবে। এইটা একটুখানি মন দিয়ে শোন। অনেকেই কিন্তু এই উত্তরটা প্রপারলি লিখতে পারিস না। ইনফ্যাক্ট যারা আমাকে ধাতুবিদ্যার প্রশ্ন পাঠিয়েছিলি, তারা এত বেসিক বেসিক প্রশ্ন পাঠিয়েছিলি যে দেখে আমার রীতিমতো মনে হয়েছিল যে এই ছেলে মেয়েগুলো মাধ্যমিক দিতে গেলে ধাতুবিদ্যায় কিছু না কিছু ডুবিয়ে আসবে। সেই জন্যই তোদের প্রত্যেকের রিকোয়েস্ট মতো ধাতুবিদ্যার একটা ওয়ান শট রিভিশন আমি রেডি করে ফেলেছি। যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড তারা জানে আমি স্ট্যাটাসে দিয়েছিলাম একটু কিছুটা পার্ট। তো ধাতুবিদ্যা খুব তাড়াতাড়ি আসছে আমার ইউটিউব চ্যানেলে, খুব তাড়াতাড়ি এই লাস্ট মিনিট কিছু ভিডিও চলে আসবে, যে ভিডিওগুলোর মধ্যে এমন এমন কিছু থাকবে যেটার একটাকেও তোরা মিস করতে পারবি না, মিস করা উচিত নয়। আমি তোকে বলছি, দিনে কিছুটা সময়ের জন্য হলেও তো ভিডিও দেখা যায়, তাই না? কারণ হচ্ছে এগুলো তো কোনো ফালতু ভিডিও নয় রে ভাই, এগুলো তোকে আস্তে আস্তে 100 মার্কসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং অনেক ছেলে মেয়ে আমাকে বলছিস যে এইগুলো দেখার পরে তাদের মার্কস ইনক্রিজ হচ্ছে রীতিমতো, আর এগুলো হবেই, কথা দিচ্ছি আমি, হবেই। ওয়ান শট রিভিশন গুলো দেখলে তো অনেকটা হবে, 36 + 18 করলে 54 হচ্ছে, ওয়ান শট রিভিশন দেখলে বাকিটাও হয়ে যাবে কিছুটা। তো এই যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো কিন্তু তোদের জীবনে দেখবে একটা রিমার্কেবল অধ্যায় হয়ে থাকবে। যে যারা যারা আমাকে প্রথম শুনলি এই কয়েকটা দিনে, তারা এটুকু মনে রাখবে যে মাধ্যমিকের আগে কেউ একজন আমাকে সাহায্য করেছিল, এটা তো অস্বীকার করতে পারবি না। আমি কিন্তু নিঃস্বার্থে সাহায্য করছি, বিশ্বাস কর। আমার কোনো অমনি মতলব নেই যে আমাকে কিছু এর বদলে পেতে হবে, আমার কিচ্ছু মতলব নেই, সত্যি কথা বলছি। তোরা যদি আমাকে বলিস যে সোর্স অফ ইনকামের জন্য করছি, আমার সোর্স অফ ইনকাম আছে ভাই। আমি একটা অন্য জায়গা থেকে সোর্স অফ মানে আমার ইনকাম সোর্স আছে। আমি কেন এটাকে করতে গেলাম, জাস্ট বিকজ মাধ্যমিকের ছেলে মেয়েদেরকে সাহায্য করার জন্য, আর কিচ্ছু না। ঠিক আছে, এইবার একটা কথা শোন, তাহলে ধাতুবিদ্যার যখন ওয়ান শট আসবে, আলোর যখন একটা প্রমাণের ভিডিও একসাথে আসছে, চলতরিতের অঙ্ক আসছে, আর কি চাই বল। শেষ কয়েকটা দিনে, ফেব্রুয়ারির আগেই দিয়ে দেবো সবকিছু। এই শেষ ভিডিওগুলো কিন্তু মারাত্মক ভাবে দেখিস, অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করিস যাতে অনেক বেশি সংখ্যক ছেলে মেয়ে জিনিসগুলোকে দেখতে পায়। ঠিক আছে, চলো তাহলে এটা এখন করাচ্ছি না, দেখা হচ্ছে ধাতুবিদ্যার ভিডিওতে এই প্রশ্নটা নিয়ে। খুব তাড়াতাড়ি আসছে উইথ প্রপার ডিসকাশন। কি বলে দিয়েছে, বলেছে পলিইথিলিনের মনোমারের নাম কি। দেখো, জৈব রসায়ন অর্গানিক কেমিস্ট্রির ওয়ান শটের মধ্যে এটা ডিসকাস করা আছে। আমি চাইছি এই প্রশ্নটা সবাই ওখান থেকে দেখ, আমি চাইলেই করে দিতে পারি। পলিইথিলিনের মনোমার, দেখো পলি কথাটা বাদ দাও, পলি কথাটা বাদ দিলে থাকছে দেখো ইথিলিন, এটাই মনোমার। এর নাম আর সংকেত, সংকেত আর কি লিখবো, ইথিলিনের সংকেত তো এইটা।
আর পলিইথিলিনে যদি আমাকে সংকেত বলে, তার সংকেতটা হচ্ছে এইটা। এই প্রত্যেকটা জিনিস আমি কেন বলছি তোদেরকে জৈব রসায়নের ভিডিওটা থেকে এই জায়গাটা দেখতে, কারণ সেইখানে একটু প্রপার লজিক্যালি প্রত্যেকটা পলিমারের মনোমার আমি দেখিয়েছি, কি করে সংকেত লিখতে হয় সেটাও দেখিয়েছি। তাই প্লিজ ওই জায়গাটা গিয়ে একটু দেখ, ফার্স্ট ভিডিও আমার। এলপিজির প্রধান উপাদান কি? এলপিজির প্রধান উপাদান বলে দিয়েছিলাম একটা ভিডিওতে, তাও একটু বলি, বিউটেন। বলেছে এর ব্যবহার, এলপিজির ব্যবহার সবাই পারিস। একটা প্রশ্ন একটুখানি করিয়ে দিচ্ছ, এলপিজি থেকে একটা প্রশ্ন কিন্তু খুব দেয় পরীক্ষাতে। এলপিজির পুরো নাম তো দেয় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর এলপিজির মধ্যে একটা এমন পদার্থ মেশানো হয় যেটা কিনা এই দুর্গন্ধের জন্য দায়ী। এলপিজির কিন্তু কোনো গন্ধ হয় না। এলপিজি লিক করলে আমরা বুঝি কি করে? এই পদার্থটার জন্য। পদার্থটার নাম কি? ইথাইল মার্কাপটান। এই ইথাইল মার্কাপটান যেটা আছে, এখানে ট আছে, হ্যাঁ, ইথাইল মার্কাপটান যেটা আছে, সংকেতটা দেখে নে, C2H5, C2H5 ইথাইলের জন্য বসানো হলো, মার্কাপটান আছে বলে SH বসিয়ে দিবি, ঠিক আছে? এটাই হচ্ছে সংকেত। আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার। ভিডিওটা ভালো লাগলে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করিস, শেয়ার করিস বন্ধুদের সাথে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করিস। অঙ্কের ডিসকাশনস গুলো কেমন লাগছে সেগুলো একটু আমাকে লিখে জানাস। প্রত্যেকটা প্রশ্ন কেমন করে বুঝলি অবশ্যই এই জিনিসগুলো জানিয়ে থাকিস। 2 নম্বরের 1 নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো রেগুলারলি আসতে থাকবে। তার পাশাপাশি এই যে ওয়ান শর্টস গুলো যেগুলোর কথা বললাম সেগুলো কিন্তু আসবে। একটাও ভিডিও কিন্তু প্রত্যেকে মিস করবি না। ভিডিও মিস করলে মনে রাখবি কিছু না কিছু কনসেপ্ট কিন্তু তোর মিস হয়ে যাবে। সো স্টে টিউনড টিল দ্য মাধ্যমিক। আমি আছি। মাধ্যমিকের পরেও কিছু বিগেস্ট সারপ্রাইজ নিয়ে আসছি। এবং একটা কথা বলি, কিছু লাস্ট মিনিট টিপস আমি দেবো, যে টিপস গুলোকে ফলো করলে তোর মাধ্যমিকের নাম্বার অন্তত 5-10 নম্বর তো বাড়িয়েই আমি দেবো। এমন এমন কিছু টিপস তোকে দেবো। একটা লাস্ট মিনিট টিপসের মধ্যেই বলবো, একটা লাস্ট এক্সাম সিনড্রোম বলে কথা আছে, ওইটাও সম্পর্কেও আস্তে আস্তে বলবো সবকিছু।